কুয়াশাচ্ছন্ন অমাবস্যার রাত। একটি ভ্যান গাড়ি ধীর গতিতে এগিয়ে চলছে। ভ্যানের সামনে একটি হারিকেন দুলছে, যা অদ্ভুত এক হলদেটে আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। ভ্যানের উপর সাদা কাপড়ে মোড়ানো একটি অবয়ব, কাদের মিয়ার পোড়া লাশ। ভ্যান চালাচ্ছে রতন, তার পাশে গম্ভীর মুখে বসে আছে করিম। ভাইজান, আইসকা রাইডটা কেমন জানি ভারী ভারী ঠেকতাছে। বাতাসও বয় না, আবার গাছের পাতাও নড়ে না। সব কেমন জানি থমথমে। রাত তো সব দিন এক থাকে না রে রতন। আমাবস্যার রাতে পৃথিবী একটু বেশি চুপচাপ থাকে। তুই ওসব দিকে মন না দিয়া ভ্যানটা ঠিক মতো চালা। সামনে মরা কালটার ফুল ভাঙা। ভাইজান, সত্যি কইতাছি, আমার মন কেমন জানি কু ডাকতেছে। এই যে লাশটা, এটা থেকে কেমন জানি একটা আওয়াজ আসতেছে না? মনে হইতেছে কেউ খুব আস্তে শ্বাস নিচ্ছে। তোর তো বয়স হইল, কিন্তু বুদ্ধি হইল না। মরা মানুষ কি শ্বাস নিতে পারে? লাশটা মর্গে কাটাছেঁড়া হইছে, তারপরে পুলিশি ঝামেলা কত কি। ওটা বাতাসের শব্দ। ভ্যান জোরে চালা। না ভাইজান, দেখেন হারিকেনের আলোটা কেমন জানি কাঁপতাছে। আর এই গন্ধটা পোড়া মাংসের গন্ধ। এই গন্ধ তো পাওয়ার কথা না, কিন্তু আমার নাকে কেবলই পোড়া গন্ধ আসতেছে। মনে হইতেছে যেন একটু আগেই আগুনটা নিভানো হইছে। আগুনের গ্রাস খুব ভয়ঙ্কর রে রতন, সব কিছু ছাই করে দেয়। এই যে কাদের মিয়া, বেচারা সারাটা জীবন পাহাড়দারি করলো, শেষমেশ ওই আগুনেই তার শেষ ঠিকানা হইল। মানুষটার কপাল বড়ই মন্দ। ওরে বাপ রে! ভাইজান, আপনি শুনছেন? হাড় ভাঙার শব্দ। লাশটা মনে হয় নড়ে উঠলো। চুপ কর, ভ্যান থামা, আমি দেখতাছি। করিম ভ্যান থেকে নামে, হারিকেনটা হাতে নিয়ে লাশের কাছে যায়। সাদা চাদরটা আগুনের ধোঁয়ায় কিছুটা কালচে হয়ে যায়। করিম চাদরের এক কোণ সরায়। রতন ভ্যান থেকে দূরে দাঁড়িয়ে কাঁপতে থাকে। কিছু তো হয় নাই, লাশ যেমন ছিল তেমনই আছে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। ভাইজান, ওই দেখেন, লাশের চাদরের নিচ থেকে ধোঁয়া বের হইতেছে। ধোঁয়া? কই? ওটা তো কুয়াশা। শীতের রাতে তো কুয়াশা হবেই। না ভাইজান, কুয়াশা সাদা হয়, এই ধোঁয়াটা কুচকুচে কালো। আর গন্ধটা দেখেন, একদম তাজা আগুনের মতো। করিম এবার লক্ষ্য করলো, সত্যি এক অদ্ভুত নীলচে ধোঁয়া লাশের বুক থেকে বের হয়ে বাতাসে মিশে যাচ্ছে। তার মেরুদণ্ড দিয়েও একটি হিমশীতল স্রোত বয়ে গেল, কিন্তু সে প্রকাশ করলো না। শোন রতন, আমরা দাফনকারী। কত লাশ ধরলাম, কত কবর খুললাম। মৃত মানুষ নিয়া ভয় পাইলে চলে না। মরা মানুষ জ্যান্ত মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তাড়াতাড়ি চল, জব্বার ভাই গোরস্থানে অপেক্ষা করতেছে। তারা আবার যাত্রা শুরু করলো, কিন্তু রতন লক্ষ্য করলো ভ্যানটা আগের চেয়ে অনেক বেশি ভারী হয়ে গেছে। মনে হচ্ছে যেন ভ্যানের উপর একটি লাশ নয়, আস্ত একটা পাহাড় রাখা রয়েছে। গোরস্থানের বড় লোহার গেটটা মরিচা ধরা। গেটের ওপাশে ঘন ঝোপঝাড় আর বড় বড় গাছ। দূরে একটা হারিকেন দেখা যাচ্ছে। বৃদ্ধ জব্বার আলী গেটের কাছে আসে দাঁড়িয়ে আছেন। তার পরনে ছেঁড়া ফতুয়া লুঙ্গি, চোখে এক ধরনের আতঙ্ক। জব্বার ভাই, ও জব্বার ভাই, গেট খুলেন, আমরা আইসা করছি। এত দেরি করলে কেন করিম? এই অমাবস্যার রাতে লাশ নিয়ে এতক্ষণ বাইরে থাকা ঠিক না। বাতাসে হালচাল ভালো না। মর্গের কাগজপত্রের ঝামেলা ছিল জব্বার ভাই, পুলিশ কেস তো, তাই একটু সময় লাগলো। জায়গা ঠিক করেছেন? গন্ধ পাইতেছিস করিম? পোড়া গন্ধ। আমি এই কবরস্থানে 20 বছর ধরে আছি। কত লাশ আসছে, কত পচা লাশের গন্ধ পাইছি, কিন্তু এই গন্ধটা আলাদা। মনে হইতাছে এই মাত্র আগুন নিবানো হইছে। দেখছেন ভাইজান, দেখছেন? জব্বার ভাইও বলতেছে। আমার কথা তো বিশ্বাস করেন নাই। কথা না বাড়াইয়া ভিতরে আসো। দক্ষিণ কোণার ওই বড় কড়াই গাছটার নিচে জায়গা ঠিক করছি। ওই জায়গাটা একদম নির্জন।
চলো দ্রুত হাত চালাও। তারা ভ্যান থেকে লাশটি ধরাধরি করে নামাতে শুরু করলো। লাশটি নামানোর সময় করিম অনুভব করলো লাশের শরীর থেকে এখনো একটা হালকা তাপ বের হচ্ছে, যেন লাশটি ভিতরে ভিতরে জ্বলছে। এই যে এইখানে মাটি নরম আছে, কোদাল চালাইতে সুবিধা হবে, কিন্তু সাবধান করি, এই জায়গাটা সুবিধার না। বহু আগে এক সন্ন্যাসীর আস্থানা ছিল এইখানে। সন্ন্যাসী হোক আর পীর হোক, আমাদের কাজ লাশ দাফন করা। রতন, ধর তোর কোদাল, তুই এক পাশ থেকে শুরু কর, আমি এই পাশ থেকে শুরু করি। রতনের অনিচ্ছা সত্ত্বেও কোদাল হাতে নেয়। প্রথম কোপটি মাটিতে পড়তেই যেন নিচ থেকে একটি ফাঁপা আওয়াজ ভেসে আসে। রতন চমকে ওঠে। ভাইজান, মাটি দিয়া কেমন জানি আওয়াজ আইলো, মনে হইল নিচে কোনো তামাক আসার হাড়ি আছে। তোর কানে আজ খালি উল্টা পাল্টা আওয়াজই ঢুকতেছে, কাজ কর। ভাইজান, মাটি এত গরম কেন? মনে হইতাছে আগুনের চুলার উপর দাঁড়াইয়া আছি, আমার পায়ের তালু ফুইরা যাইতাছে। সত্যিই তো, এই রাতে মাটি এত গরম হওয়ার কথা না। জব্বার ভাই, এইখানে কি আগে কোনো চুল্লি ছিল? না তো, এখানে কোনোদিন আগুন জ্বলে নাই, কিন্তু মাটি তো দেখি সত্যি ডিকি ডিকি জ্বলতেছে। হঠাৎ কবরের ভেতর থেকে হালকা নীল রঙের ধোয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠতে শুরু করে। গর্তের গভীর থেকে যেন এক ধরনের চাপা গোঙানির শব্দ শোনা যায়। করিম ও রতন ভয় পেলেও দ্রুত দাফন শেষ করার জন্য কোদাল চালাতে থাকেই। এর মধ্যেই পাশে রাখা সাদা কাপড়ে মোড়ানো কাদের মিয়ার লাশটি হঠাৎ নড়ে ওঠে। কাপড়ের এক পাশ সরে যায়। ওরে বাবারে, ভাইজান, লাশ জিন্দা হয়ে গেছে, দেখেন লাশের পা নড়তাছে। করিম আর জব্বার আলী ফিরে তাকায়। দেখা যায় লাশের একটি কালো হাড়ের মতো হাত ধীরে ধীরে চাদরের নিচ থেকে বেরিয়ে আসছে। হাতটি কাঁপছে, যেন কাউকে ডাকছে। ইয়া মাবুদ, এ কি দেখতেছি? মরা মানুষ এভাবে নড়ে কেন? করিম, এটা সাধারণ কিছু না। এই লোক কি কোনো কবিরা গুনাহ কইরা মরছে? না জব্বর ভাই, আমি ওনারে চিনতাম। লোকটা নামাজি ছিল, পাহারাদারির কাজ করতো ঠিকই, কিন্তু কারের সাথে পাশে আসিল না। এর পেছনে অন্য কোনো কারণ আছে। লাশের হাতটি এবার সরাসরি নিজের বুকের পকেটের দিকে ইশারা করে। হাতটি থরথর করে কাঁপছে, সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। গোরস্থানের কুকুরগুলো দূরে দাঁড়িয়ে করুণ সুরে ডাকছে। ভাইজান, চলেন পালাই, এই লাশ আমাদের শেষ কইরা দিবে। পালানোর পথ নাই রতন। মৃত মানুষ যদি কিছু বলতে চায়, তবে তা না শোনা পর্যন্ত শান্ত হবে না। আমি দেখতেছি ওনার পকেটে কি আছে। করিম সাবধানে লাশের কাছে এগিয়ে যায়। লাশের শরীরের পোড়া গন্ধ এখন অসহ্য হয়ে দাঁড়িয়েছে। করিম হাত বাড়িয়ে লাশের পকেটে আঙ্গুল ঢোকায়। করিম পকেট থেকে পুরনো একটা পিতলের চাবি আর একটি অর্ধেক পোড়া ছবি বের করে আনে। চাবিটা বের করার সাথে সাথেই অলৌকিক কাণ্ড ঘটে। লাশের হাড়টি ধপ করে নিচে পড়ে যায়। মাটির নিচ থেকে বের হওয়া তাপ আর ধোয়া মুহূর্তের মধ্যে ভোজবাতির মতো উধাও হয়ে যায়। চারদিক আবার শীতল হয়ে পড়ে। এ কি, সব ঠিক হয়ে গেল? মাটি তো একদম ঠান্ডা। বুঝলাম, চাবি আর ছবির মধ্যেই এই মরা মানুষের কোনো বড় আফসোস লুকাইয়া আছে। করিম, দেখতো ছবিটা কার? একটা ছোট মেয়ের ছবি, মনে হয় ওনার নাতনি। আর এই চাবি, এটা কোনো ট্রাঙ্ক বা সিন্ধুকের। জব্বার ভাই, এই মানুষটা মরার সময় বোধহয় নাতনির চিন্তাই ছিল। আমানত বড় কঠিন জিনিস রে ভাই। মানুষ মইরা গেল, তার দায়িত্ব মরে না। তাড়াতাড়ি মাটি দাও, ফজর হওয়ার আগে কাজ শেষ করো। তারা দ্রুত মাটি দেওয়া শুরু করে। এবার আর কোনো বাধা আসে না। মাটি যেন আপন মনেই লাশটিকে গ্রহণ করে নেয়। সকালে মিঠে রোদ। গ্রামের এক প্রান্তে একটি ছোট কুটির উঠানে বসে কাঁদছে কিশোরী মেয়ে মরিয়ম। করিম আর রতন সেখানে পৌঁছায়। মা মরিয়ম, আমি করিম, তোমার নানার লাশ কাল রাতে দাফন করে এসেছি। আমার নানারে কি খুব কষ্ট দিয়ে আগুনে পুড়াইছে? নানা খুব ভালো আছিল, আমারে ছাড়া কিছুই বুঝতো না।
তোমার নানা কষ্টে ছিল না মা, তার একটা চিন্তা বাকি ছিল। কবরে যাওয়ার সময় এই চাবিটা আর ছবিটা সে সাথে রাখছিল। এগুলো নেও। মরিয়ম চাবিটা হাতে নিয়ে ডুকরে কেঁদে ওঠে। সে দৌড়ে ঘরের এক কোণ থেকে একটি পুরাতন লোহার ট্রাঙ্ক এনে বের করে আনে। নানা কইতো, মরিয়ম, এই ট্রাঙ্কটা হইল তোর ভাগ্য। তোর পড়ার খরচ আর বিয়ের টাকা আমি এখানে জমাইতেছি। চাবিটা নানা সবসময় গলায় ঝুলায় রাখতো। আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সে চাবিটা ছাড়ে নাই। ভাইজান, আমরা যারে চিন্তা মনে কইরা ভয় পাইছিলাম, সে আসলে তার নাতনির ভবিষ্যৎ রক্ষা করতেছিল। ভাইজান, মানুষ মইরা গেলে কি সত্যিই সব শেষ হয়ে যায়? না রে রতন, মানুষের শরীর পুড়ে ছাই হয়, কিন্তু তার ভালোবাসার দায়িত্ববোধ মরে না। কাদের মিয়া আমাদের ভয় দেখাতে আসে নাই, সে আসছিল তার শেষ আমানত বুঝাইয়া দিতে। আমরা তো শুধু উছিলা মাত্র। আমি ভুল বুঝছিলাম ভাইজান। এখন থেকে আমি আর লাশ দেখা ডরাইমু না। মনে রাখবো, প্রত্যেকটা লাশের পিছনে একটা না বলা গল্প থাকে।